আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ৪র্থ নম্বর পরিচ্ছেদ অর্থবুঝি বাক্য লিখে অধ্যায়ের, সেটা হলো জ্যোতিচিহ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে বিপরীত শব্দ যেটা ছিল তৃতীয় পরিচ্ছেদের যে সর্বশেষ বিষয়টা, সেটা হলো যে বিপরীত শব্দ নিয়ে আলোচনা ছিল। এই যে এখান থেকে আমি গত ক্লাসে নিয়েছিলাম। তো গত ক্লাসে তোমাদের বিপরীত শব্দের যে 3টা পার্ট ছিল সেটা আমি কমপ্লিট করে দিয়েছি। তো আজকে আমরা চতুর্থ পরিচ্ছেদ নিয়ে শুরু করব, সেটা হলো জ্যোতিচিহ্ন নিয়ে লেখা। তো দেখো, এখানে বলা হয়েছে প্রথমেই নিচের খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসাও। তো এখানে বিরাম চিহ্ন বসানোর জন্য কিছু খালি ঘর দেওয়া হয়েছে। তো এবং কি একটা বাক্যর শেষে যেখানে যেখানে বিরাম চিহ্ন বসানো উচিত সেগুলো জায়গায় খালি ঘর দেওয়া হয়েছে। এখন তোমাদেরকে আইডেন্টিফাই করে বসাতে হবে যে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসবে। ঠিক আছে, তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পরিচ্ছেদটা শুরু করার আগে প্রথমে যে কাজটা আছে এটা দিয়ে আজকে আমরা আমাদের এই পরিচ্ছেদটা শুরু করি। তো চলো আমরা এটা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। দেখো, এখানে প্রথম যে বাক্যটা ছিল সেটা হলো যে এক দেশে ছিল এক রাজা। তো এখানে স্বাভাবিকভাবে আর কোনো চরিঞ্জনা দেওয়া নেই, বাকি শেষে যেটা বসে সেটা হলো দাড়ি। তো আমরা এখানে দাড়ি দিয়ে দিয়েছি। এরপর হলো লোকটি মুদি দোকান থেকে চাল, তারপর কমা, ডাল, কমা, ডিম আর আলু কিনতে দেখলাম। এখানে দাড়ি, বাকি শেষে দাড়ি। এরপরে পারুল গল্প লেখে, সেমিকমা, সেমিকোলন আর কি, আর হলো আমি কবিতা লিখি, দাড়ি। ঠিক আছে, এরপরে আপনি কখন এলেন, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে বলো কি, আশ্চর্যবোধক বা বিস্ময়বোধক বাক্য চিহ্ন। এই কলমের দাম 100 টাকা, বা দাড়ি। ঠিক আছে, এরপরে ভালো মন্দ, তো ভালো মন্দর মাঝখানে অবশ্যই হাইপেন বসবে, ভালো মন্দ নিয়ে আমাদের সমাজ, দাড়ি। এরপরে আমার বড় চাচা, কমা, যিনি মালয়েশিয়া ছিলেন, সেমিকোলন, গতকাল বাড়ি ফিরেছেন, দাড়ি। তো এরপরে প্রমিত ভাষায় 2টি রূপ, সেমিকোলন হলো কথা ও লেখো, দাড়ি। এরপরে মা বললেন, কমা, এখানে কিন্তু উদ্ধৃতিমূলক চিহ্ন, এটা হলো উদ্ধৃতিমূলক চিহ্নের প্রথমটা, সেটা হলো তুমি দাঁড়াও, কমা, আমি আসছি, দাড়ি, তারপরে যে উদ্ধৃতি বাক্য শেষ। এটা কিন্তু ভুল করা যাবে না যে এখানে প্রথমে আগে দাড়ি দিয়ে এখানে উদ্ধৃত শেষ করে দিয়ে তারপরে দাড়ি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভুল হবে। এটাই কিন্তু সঠিক, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা অনেকেই ভুল করে। ঠিক আছে, দাড়ি শেষ হয় তারপরে সব চিহ্ন শেষ হওয়ার পরে যে এই উদ্ধৃতর এইটা সর্বশেষে হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম এখানে যে একদম প্রথমে যে কাজটা ছিল আমাদের, এই কয়টা খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসানোর কাজটা, সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এরপরে যে অংশটা সেটা হলো যে বুঝতে চেষ্টা করি। যেখানে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। 1 নম্বর প্রশ্ন হলো জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়, মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন, মুখের ভাষায় লাগে না কেন। দ্বিতীয়ত হলো মুখের ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয় লেখার ভাষায়। আর হলো বাক্যের শেষে কোনো জ্যোতিচিহ্ন, কোন জ্যোতিচিহ্ন বসে, বাক্যের ভিতরে কোন জ্যোতিচিহ্ন বসে। ঠিক আছে, তো এখানে মোট 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই 5টা প্রশ্নের উত্তর আমরা চলো এখন দেখে আসি। আমাদের এটা উত্তর খুঁজে বের করে ক্লাসে আলোচনা করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের অ্যান্সারে চলে এসেছি। দেখো, এখানে প্রথম প্রশ্নটা ছিল জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়। উত্তর হিসেবে লেখা যায় যে হলো লেখার সময় যাতে মনের ভাব অর্থ অনুযায়ী ভালোভাবে প্রকাশ পায়, এই কারণে জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর 2 নম্বর প্রশ্ন হলো মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন। মুখের ভাষায় উচ্চারিত বাক্যের বিভিন্ন স্থানে আমরা প্রয়োজনীয় অনুযায়ী থামি ও বাক্য বুঝে কণ্ঠস্বরের ভঙ্গির পরিবর্তন করি বলে আমাদের মুখের ভাষায় জ্যোতিচিহ্নটা ব্যবহার হয় না। আমাদের কথা বলার ভঙ্গির মাধ্যমেই আমরা জ্যোতিচিহ্নের ব্যবহার করে ফেলি, তো যার কারণে মানুষ বুঝে যে এখানে এই জ্যোতিচিহ্নটা ব্যবহার করা হচ্ছে, মুখের ভাষা দ্বারা এটা বোঝানো যায়। ঠিক আছে, তো যার কারণে আমাদের এই মুখের ভাষায় জ্যোতিচিহ্ন উল্লেখ করা লাগে না যে আমি বাজারে যাচ্ছি, দাড়ি, এরকম করে আমাদের বলা লাগে না। চাল, কমা, ডাল, কমা ইত্যাদি এরকম করে আমাদের কমা মানে জ্যোতিচিহ্নগুলো আমাদেরকে বলা লাগে না। আমাদের কথা বলার ভঙ্গির মাধ্যমে আমরা মানুষকে এটা বুঝিয়ে দিই যে আমাদের এই কথাটার বা এই শব্দের পরে এই জ্যোতিচিহ্নটা বসেছে। তো এরপরে বলা হয়েছে যে লেখার ভাষায় তাহলে জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়। তো লেখার ভাষায় হলো বাক্যের সমাপ্তি বোঝানোর জন্য, বাক্যের বক্তব্য ও ভাব স্পষ্ট করার জন্য আমাদের মুখের ভাষার জায়গায় আমাদের লেখার ভাষায় যখন আমরা লিখতে যাব
সেই মুখের ভাষাটা যখন আমরা লিখতে যাব তখন আমরা কি করব, সেখানে জ্যোতিচিহ্নটা ব্যবহার করা হয় এই কারণে। তো এরপরে হলো বলা হয়েছে যে বাক্যের শেষে কোন জ্যোতিচিহ্ন বসে। তো বাক্যের শেষে যে জ্যোতিচিহ্নটা বসে সেটা হলো যে 1 নম্বরে দাড়ি, যেটা দাড়ি আমরা জানি, 2 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন, আর 3 নম্বরে হলো বিস্ময় চিহ্ন, যেটাকে আমরা আশ্চর্যবোধক চিহ্ন বলে থাকি। তো এই 3টা হলো বাক্যের শেষে বসে। আর বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে, যেমন কমা, তারপরে সেমিকোলন, কোলন, ড্যাশ, আর হলো হাইফেন এবং আরও ইত্যাদি আছে, যেমন কোলন ড্যাশ, তারপরে উদ্ধৃতিমূলক বাক্য, ঠিক আছে, ইত্যাদি আরও উদ্ধৃতিমূলক চিহ্ন, এরকম আরও অনেক কিছু আছে। তারপরে যে বিন্দু বা বিন্দু যেটা, ঠিক আছে, ওগুলো সব বসে হলো বাক্যের ভিতর, এরকম আরও কিছু আছে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আমাদের যেখানে 5টা কোশ্চেন ছিল সেটার অ্যান্সার স্ক্রিপ্টটা, আশা করি তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো। তো এর পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। তো দেখো, এরপরে বলা হয়েছে যে জ্যোতিচিহ্ন। এখানে আমাদের এখন মূল টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে যে জ্যোতিচিহ্ন আসলে কী জিনিস। তো দেখো, এখানে মূল টপিকে বলা হয়েছে যে আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি, আবার এই থামার মাধ্যমে আমাদের কথার অর্থটা স্পষ্ট হয়, ঠিক আছে। কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতগুলোর নামই হলো জ্যোতিচিহ্ন, যেমন দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন এবং ড্যাশ ইত্যাদি আর অনেক আছে। কোনো কোনো জ্যোতিচিহ্ন কণ্ঠস্বরের উঠানামাকেও নির্দেশ করে, যেমন প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন। যেমন তুমি উট পাখিটা কোথায় দেখেছো, আমাদের কিন্তু এখানে একটা কণ্ঠস্বরে উঠানামা হয়, তুমি উট পাখিটা দেখেছো, মানে আর একটা আশ্চর্যবোধক চিহ্ন, আর একটা হলো কোশ্চেন চিহ্ন। তো দুইটা মিলে আমাদের দুই রকম কণ্ঠভঙ্গি আসে। এখানে প্রথম বাক্যটা বোঝাচ্ছে প্রশ্ন, আর দ্বিতীয় বাক্যটা বোঝাচ্ছে হলো বিস্ময়, অবাক হয়ে গেলাম তোমার এই কথাটা শুনে আমি, ঠিক আছে। তো এই হলো, এখানে হলো মূলত পরিচয় দেওয়া হয়েছে জ্যোতিচিহ্ন জিনিসটা আসলে কি। জ্যোতিচিহ্ন জিনিসটা যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে হলো এই যে কথাকে বা লিখিত রূপটাকে, মানে এই যে মুখের ভাষাটা, মুখে মানে এই যে মুখের ভাষাকে যখন আমরা লিখিত রূপ দিতে যাব তখন মুখের ভাষায় ব্যবহৃত যে থামাগুলো রয়েছে সেগুলো বোঝানোর জন্য লিখিত ভাষায় যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলা হয়। জ্যোতিচিহ্নের কিন্তু আরও অনেক নাম আছে, যেমন জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন ইত্যাদি, ঠিক আছে। এগুলো কিন্তু জ্যোতিচিহ্নের আরও নাম আছে, মানে সমার্থক নাম আর কি। তো অন্যান্য জায়গায় এরকম নামেও আসতে পারে। এর আগে আমরা পড়েছিলাম জ্যোতিচিহ্ন জায়গায় হলো বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন নামে আমরা বেশি পরিচিত, বিরাম চিহ্ন। তারপর ছেদ চিহ্ন নামে একটা ওয়ার্ড আছে, এটাও এইটারই সিমিলার, যে ছেদ চিহ্ন বলা হয় এগুলোকে, ঠিক আছে। তো আমরা জানলাম যে জ্যোতিচিহ্ন, ছেদ চিহ্ন বা এগুলো এগুলো মূলত কী জিনিস, ঠিক আছে। এখানে কিছু এক্সাম্পল দেখলাম যেটা আসলে কণ্ঠের ওঠানামাকেও নির্দেশ করে। তো এরপরে যেটা অংশ সেটা হলো যে কোন জ্যোতিচিহ্নের কোন কাজ। তো কোন জ্যোতিচিহ্নের কোন কাজের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো দাড়ি। দাড়ি হলো বিবৃতিমূলক ও অনুজ্ঞাবাচক বাক্যের শেষে দাড়ি ব্যবহার করা হয়, যেমন তারা মাঠে খেলছে, এটা বিবৃতিমূলক বাক্য। আর অনুজ্ঞাবাচক বাক্যটা যেটা আদেশসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হলো তোমার বইটা আমাকে পড়তে দিও, এটাও কিন্তু একটা দাড়িমূলক বাক্য যেখানে দাড়ি ইউজ হয়। এবার 2 নম্বর হলো কমা। কমা দিয়ে মূলত বাক্যের শেষ হয় না, হলো কমা বিভিন্ন অংশকে আলাদা করে, একই রকম অর্থ প্রকাশ বা একই জাত জিনিসকে আলাদা করে, যেমন এবারের সংগ্রাম, কমা স্বাধীনতার সংগ্রাম। এই যে সংগ্রাম দুটি সংগ্রাম জিনিস, তো এটার মাঝখানে আমরা কমা ব্যবহার করতে পারি আলাদা করার জন্য। এরপর এক ধরনের কয়েকটি শব্দ পরস্পর থাকলে কমা দিতে হয়, যেমন এই যে জ্যৈষ্ঠ মাসে আম, জাম, কাঁঠাল পাকে। আম, জাম, কাঁঠাল তিনটেই ফল, তো তিনটা ফলের একই রকম নাম, আমরা এটার মাঝখানে কমা দিতে পারি। এরপরে যেটা আছে সেমিকোলন। সেমিকোলন হলো পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সেমিকোলন বসে। তো বাক্যের মাঝখানে যেমন ভোর হয়েছে, চলো হাঁটতে যাই, সম্পর্ক দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। হাঁটতে যায় মানুষ ভোর হলে, আবার ভোর হলে মানুষ হাঁটতে যায়, এগুলো কিন্তু একই অর্থই প্রকাশ করতেছে, একটার পর একটা নির্ভরশীল। তো যার কারণে মাঝখানে হলো সেমিকোলন ব্যবহার করা হয়েছে। এরপর হলো প্রশ্নবোধক চিহ্ন, যেটা কিনা সবাই জানে, প্রশ্ন করা হলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়, যেমন তোমার নাম কি। এরপর যেটা ছিল বিস্ময় চিহ্ন, আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে এই বিস্ময় চিহ্ন বসে। শব্দর ক্ষেত্রে যেমন বাহ, ঠিক আছে, হাই, এরকম, ঠিক আছে। ব্যথার সুযোগ যেমন আহ, ব্যথা পেলাম, এরকম এগুলোতে উফ, পারিনার, এরকম, ঠিক আছে। এই ওয়ার্ডগুলোর শেষে, এই শব্দগুলোর শেষে কিন্তু আশুতোষ চিহ্ন হয়। আবার বাক্যের শেষে যেমন সত্যি তুমি খুব ভালো খেলেছো, ঠিক আছে, তুমি আসলে এটা করেছো,
খুবই অবাক হলাম, এই যে ওয়ার্ডগুলো এগুলোর বাক্যের শেষেও কিন্তু এই আবেগসূচক বাক্যটা আবেগসূচক চিহ্নটা বসে। তো এরপরে যেটা আছে সেটা হলো যে হাইফেন। হাইফেন হলো এক জোড়া শব্দের মাঝখানে বসে, যেমন লাল সবুজ একটা জোড়া শব্দ, দুইটার অর্থ একসাথে, এটা আলাদা করার সুযোগ নেই, দুইটা মিলে একটা অর্থ প্রকাশ করে। লাল সবুজের পতাকা উঠছে, ঠিক আছে। তারপরে যেমন হলো মা বাবা, তারপর হলো ভাই বোন, ঠিক আছে, ঝালমুড়ি, ঠিক আছে। আমাদের কিন্তু মাঝখানে গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম, আমাদের কিছু ওয়ার্ড ছিল যেমন একই রকম অর্থযুক্ত শব্দগুলোর শেষে কিন্তু এরকম হয়, হাইফেন যুক্ত হয়, আমরা যেটা কিনা গত ক্লাসগুলোতে একটা চ্যাপ্টার পড়েছিলাম। তো সেখানে এরকম হাইফেনের কিছু ওয়ার্ড ছিল, ঠিক আছে। তো এরপরে যেটা আছে সেটা হলো ড্যাশ। হাইফেন যেমন দুটি শব্দকে একত্রিত করে, তেমন দুটি বাক্যকে একত্রিত করে, ঠিক আছে। এটা আরও বড়, ড্যাশ কিন্তু হাইফেনের থেকে বড়, আকারেও বড়, কাজও করে বড়। এটা শব্দকে অ্যাড করে কিন্তু এটা বাক্যকে অ্যাড করে। তো দেখো এখানে যেটা বলা হয়েছে যে হাইফেনের চেয়ে ড্যাশের আকারে বড় হয়, এই যেটা কিন্তু লেখাই আছে। দেখো যদি যদি যেতে যদি যেতে চাও যাও, আমার কিছু বলার নেই, দুইটা বাক্যকে অ্যাড করেছে, ঠিক আছে। দুইটা বাক্য কিন্তু স্বাধীন দুইটা বাক্য, সম্পূর্ণ অর্থপূর্ণ দুইটা বাক্য। যেমন যদি যেতে চাও যাও, দাড়ি হয়ে যেতে পারতো, আমার কিছু বলার নেই, দাড়ি। দুইটাকে আবার একসাথ করে এবংয়ের কাজ, অনেকটা এবংয়ের কাজ, হ্যাঁ। তো এইখানে এবংটা আমরা এই ড্যাশ চিহ্নর মাধ্যমে প্রকাশ করি। তো এরপর যেটা আছে কোলন, সেটা হলো যে উদাহরণ দেওয়ার আগে কোলন বসে। যেমন হলো বাংলা বর্ণ দুই রকম, যথা, এই যে যথার আগে, যথার পরে কিন্তু আমরা কোলন দিলাম, যথা বা যেমন, ঠিক আছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। আবার নাটকের সংলাপের ক্ষেত্রে বসে, যেমন হাসু, কমা চুপ চুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে, ঠিক আছে। এই যে হাসুর যে একটা নাটকের সংলাপের মূল চরিত্রর পরে কমা বসে, চরিত্রের নামের পরে কমা বসে, এরপর সংলাপটা আসে, ঠিক আছে। এরপরে হলো উদ্ধার চিহ্ন। উদ্ধার চিহ্ন হলো বক্তার কথা সরাসরি একদম উদ্ধৃত হয়, ঠিক আছে। তো এখানে হলো এই চিহ্নটার মাধ্যমে এটা প্রকাশ হয়। যেমন তিনি বললেন, আমি গতকাল রাতে ট্রেনিতে ঢাকা এসেছি, এটা কিন্তু তার কথা, কিন্তু আমি সরাসরি উদ্ধৃত করছি আমার দ্বারা, মানে তার দ্বারাই তার কথাটাই আমি প্রকাশ করছি যে তিনি বলেছিলেন আমি গতকাল রাতে ট্রেনে এসেছি, কিন্তু আমি এখানে আমাকে বোঝাচ্ছি না, তাকে বোঝাচ্ছি। আবার বইয়ের নামে উদ্ধার চিহ্ন বসে, যেমন কাজী নজরুল ইসলামের বইয়ের নাম হলো সাম্যবাদী, এখানে সাম্যবাদী শেখে উদ্ধার চিহ্ন বা উদ্ধৃত চিহ্ন বলা হয়। এরপরে হলো 10 নম্বর বিন্দু। তো বিন্দু হলো ফুল স্টপের মতন। তো শব্দ সংক্ষেপে লেখার জন্য অনেক সময় বিন্দু ব্যবহার করা হয়, যেমন ডক্টরের পরে কিন্তু এখানে একটা বিন্দু ব্যবহার করা হয়েছে, মোহাম্মদ শহীদুল্লাহ। এখানে ব্র্যাকেটে বলা হয়েছে যে ডক্টর দিয়ে ড ফুল স্টপ, মানে ড বিন্দু দিয়ে বোঝানো হচ্ছে যে ডক্টর বোঝানো হচ্ছে, ঠিক আছে, একটা ডিগ্রিকৃত মানুষকে বোঝানো হচ্ছে। তো এখন হলো আমাদেরকে সব শেষে একটা যাচাই পরীক্ষা দেওয়া হয়েছে জ্যোতিচিহ্নের উপরে, সেটা হলো যে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে, আবেগ ও আবেগবাচক শব্দের শেষে কি বসে, উদাহরণ দেওয়ার আগে কি বসে, এক ধরনের শব্দ কয়েকটি শব্দ থাকলে কি বসে, একজোড়া শব্দের মাঝখানে কি বসে, দুটি বাক্যকে এক করতে কি বসে, নাটকের সংলাপে কি বসে, পরস্পর দুটি বাক্যের মাঝে সম্পর্ক বোঝাতে কি বসে, প্রশ্নবাচক বাক্যের শেষে কি বসে, বইয়ের নামে কি বসে, বক্তার কথা সরাসরি বোঝাতে কি বসে, বাক্যের বিভিন্ন অংশ আলাদা করতে কি বসে, বিবৃতি এবং অনুজ্ঞাবাচক বাক্যের শেষে কি বসে, আর শব্দকে সংক্ষেপ করতে কি বসে। তো এখানে প্রত্যেকটা জ্যোতিচিহ্নের কাজ দেওয়া হয়েছে এবং এখানে জ্যোতিচিহ্নের নামটা লিখতে বলা হয়েছে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এই যে পৃষ্ঠা 53 যে কাজটা আছে, আমরা এই ছকটা পূরণ করে ফেলি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর হলো যে আবেগ শব্দ আবেগবাচক বাক্যের শেষে বিস্ময় চিহ্ন বসে, উদাহরণ দেওয়ার আগে কোলন বসে, এক ধরনের কয়েকটি শব্দ থাকলে কমা বসে, একজোড়া শব্দের মাঝখানে হাইফেন বসে, দুটি বাক্যের এক করতে ড্যাশ বসে, যেটা আমি একটু বড় করে দেখিয়ে ফেলেছি। এরপরে নাটকের সংলাপের চরিত্রে পরে কোলন বসে, পরস্পর সম্পর্ক বোঝাতে সেমিকোলন বসে, ঠিক আছে। এরপর হলো প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, বইয়ের নামে উদ্ধার চিহ্ন বসে, বক্তার কথা সরাসরি বোঝাতে উদ্ধার চিহ্ন বসে, বাক্যের বিভিন্ন অংশ আলাদা করতে কি হয়, কমা বসে, বিবৃতি এবং অনুবাদক বাক্যের শেষে দাড়ি বসে, এবং শব্দকে সংক্ষেপ করতে বিন্দু বা ফুল স্টপ বসে, ঠিক আছে। তো এইটা হলো তোমাদের 53 পৃষ্ঠায় থাকা যে জ্যোতিচিহ্ন যে কোনটা কোথায় বসে সেটার আইডেন্টিফাই, সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা তোমাদের বইয়ের মধ্যে এরকম করে পূরণ করে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম জ্যোতিচিহ্নের সম্পূর্ণ একটা
বর্ণনামূলক একটা ক্লাস, পর্যালোচনামূলক ক্লাস, যেখানে আমরা মূলত জ্যোতিচিহ্নের একটু বিস্তারিত আলোচনা করলাম। ঠিক আছে, যেখানে আমরা বিভিন্ন রকম কাজ করলাম, কোনটা কোথায় বসে 10টা জ্যোতিচিহ্ন সম্পর্কে আমরা এখানে জ্ঞান লাভ করলাম। পরবর্তী ক্লাসগুলোতে তোমরা কিন্তু আরও বড় পরিসরে জ্যোতিচিহ্ন সম্পর্কে জানতে পারবা, আরও বেশি হয়তো আসতে পারে, 15-16টা করে আসতে পারে, তখন তোমরা আরও জানতে পারবা। তো এর পরবর্তী ক্লাসে আমাদের জ্যোতিচিহ্ন বসানোর কাজটা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা জ্যোতিচিহ্ন বসানোর যে কাজটা আছে পৃষ্ঠা নাম্বার 54-তে, আমরা এই কাজটা নিয়ে আগামী ক্লাসটা হাজির হব। তো আজকের ক্লাসটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এর পরবর্তী ক্লাসে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।